ব্যবস্থাপনা এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের সকল কাজই কিন্তু অচল। তো আজকে আমি তোমাদের সামনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা নিয়ে কিন্তু একটি ক্লাস তোমাদের সাজিয়েছি এবং তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি এনেছি। তো চলো আজকে ক্লাসে আমরা শুরু করি। ব্যবস্থাপনার ধারণা কি, ব্যবস্থাপনার স্তর, সাংগঠনিক কাঠামো, কিভাবে এগুলা কার্যক্রম পরিচালনা করে, সার্বিক একটা বিষয় আমরা জানি। তো চলো আমরা শুরু করি ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার, ব্যবসায়ের ব্যবস্থাপনার ধারণা। শুরুতেই আমরা আসলে দেখব যে ব্যবস্থাপনা কি। এটি যে একটা সহজ প্রক্রিয়া, ক্রমাগত প্রক্রিয়া, বারবার একই বিষয় আবর্তিত হয়, এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখব। তো দেখি, ব্যবস্থাপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি কার্য প্রক্রিয়া। কোনো কাজই আসলে লক্ষ্যবিহীন হলে সেটি সফল হয় না। তো ব্যবস্থাপনাও কিন্তু ঠিক সেই রকমই। ব্যবস্থাপনা একটি লক্ষ্য অর্জনের জন্য কিন্তু তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এটি কতগুলো ধারাবাহিক আন্তঃনির্ভরশীল কাজের সমষ্টি। যেটি বললাম যে ব্যবস্থাপনার কাজগুলো কিন্তু চক্রাকারে সংগঠিত হয় এবং সবগুলাই কিন্তু আন্তঃনির্ভরশীল। সবগুলাই কিন্তু আন্তঃনির্ভরশীল। এটি বিভিন্ন উপায়, উপকরণ ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের উপায় উপকরণ আছে। আমরা 6M সম্পর্কে জানবো, ম্যান মানি ম্যাটেরিয়ালস, এই মেথড, অনেক কিছু সম্পর্কে আমরা জানবো, ইনফরমেশন এগুলো জানবো। এইগুলার যে সুষ্ঠু ব্যবহার এবং যে সম্পদগুলো আছে সেগুলোর কার্যকর যে ব্যবহার, এটা নিশ্চিত করা হয় কোথায়? ব্যবস্থাপনার মাধ্যমে। এটি একটি দলগত কর্মপ্রচেষ্টা। ব্যবস্থাপনা একা একা থেকে কিন্তু সম্ভব হয় না, সার্বিকভাবে কিন্তু এটি একটি দলগত প্রক্রিয়া। বিভিন্ন অংশীজন, কর্মকর্তা, কর্মচারী, নিজে মালিক সহ সব কিছু সবাইকে নিয়েই কিন্তু ব্যবস্থাপনা তার কার্যক্রমগুলো পরিচালিত করে। এই জন্য একে বলা হচ্ছে কি, দলগত কর্মপ্রচেষ্টা। তারপরে আমরা যদি দেখি যে আসলে ম্যানেজমেন্ট শব্দটা, ব্যবস্থাপনার ইংরেজি তো ম্যানেজমেন্ট, এখন এই ম্যানেজমেন্ট শব্দটা কোথা থেকে এসেছে? ম্যানেজমেন্ট শব্দ কিন্তু ইতালীয় শব্দ ম্যানেগ্রিয়া, ম্যানেগ্রিয়া শব্দ থেকে কিন্তু এটি উৎপত্তি হয়েছে। ম্যানেগ্রিয়া বা ম্যানেগ্রে শব্দ থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে ইতালিয়ান শব্দ থেকে। কোন শব্দ থেকে? ইতালিয়ান শব্দ থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে। ইতালিয়ান শব্দ থেকে এর উৎপত্তি। তারপরে এর আসলে এই ম্যানেজমেন্ট যে ইতালিয়ান শব্দ থেকে এসেছে, এটার অর্থটা কি? টু ট্রেন আপ দ্য হর্স, মানে তখনকার প্রচলিত নিয়মে একে বলা হচ্ছে যে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্ব বা ঘোড়াকে পরিচালিত করা বা প্রশিক্ষিত করে তোলার পদ্ধতিকে তখন কিন্তু ম্যানেজমেন্ট বা ম্যানেগ্রে বলা হতো। আবার অনেকে মনে করেন ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি ম্যানেজার ও ম্যানেজ শব্দ দুটো থেকে এসেছে। ফরাসি শব্দ ম্যানেজার এবং ম্যানেজ এই দুটো শব্দ থেকে এসেছে বলে অনেকে ধারণা করেন। তো ম্যানেজার শব্দের অর্থ হলো পরিবার পরিচালনা করা, টু ডিরেক্ট এ হাউস হোল্ড। ম্যানেজ শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা। তাহলে কি, ম্যানেজার শব্দের অর্থ পরিবার পরিচালনা করা এবং ম্যানেজ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, অ্যান অ্যাক্ট অফ গাইডিং। ব্যবসায় জগতে ব্যবস্থাপনা শব্দটি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে পরিচালিত করার অর্থে ব্যবহৃত হয়। কর্মীদেরকে গাইডেন্স দিয়ে, প্রশিক্ষণ দিয়ে উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করা হয় কোথায়? ব্যবস্থাপনা শব্দটি কিন্তু এই কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু পরিচালিত করা হয় বলে এখানে বোঝানো হচ্ছে, করার অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এখন দেখি পরিকল্পনা প্রণয়ন। এখন আসলে ব্যবস্থাপনার আসলে আমরা আনুষ্ঠানিকভাবে দেখবো যে আসলে ব্যবস্থাপনা প্রণয়নগুলো কোন কোন ধাপে সংগঠিত হয়। পরিকল্পনা প্রণয়ন হয়, সংগঠিতকরণ হয়, কর্মী সংস্থান হয়, নির্দেশনা প্রেষণা হয়, নির্দেশনা দেয় কর্মী সংস্থানের পরে কর্মীকে তো নির্দেশ দিতে হবে সে কীভাবে কাজ করবে। কাজ করার পরে তারপরে তাকে মোটিভেশন দিতে হবে যে তুমি আসলে কাজ করছো, তুমি এই সুযোগ সুবিধাগুলো এখান থেকে পাবা, এই জন্য তুমি ভালোভাবে কাজ করো। তারপরে কি সমন্বয় সাধন, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু উপকরণ ও সম্পদ সমূহকে সঠিকভাবে কিন্তু কাজে লাগানো হয়। এজন্য এই সার্বিক এই প্রক্রিয়াকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। সার্বিক প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলছে। ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের ব্যবস্থাপক বলে। ব্যবস্থাপনার সাথে যারা জড়িত যারা ব্যবস্থাপনা বলে তাদেরকে ব্যবস্থাপক বলে, অর্থাৎ যারা ব্যবস্থাপনা করেন তাদেরকে ব্যবস্থাপক বলে। বর্তমানে একে ম্যানেজার বলা হয়। তো এখানে একটা সংক্ষেপে বলা হয়েছে আসলে কি, ম্যানেজমেন্টের একটা অর্থ দাঁড় করানো হয়েছে। ম্যানেজমেন্টি মানে মানুষকে ট্যাক্টফুলি পরিচালনা করা, টিতে ট্যাক্টফুলি বোঝানো হয়েছে। এই ম্যানেজমেন্ট শব্দটাকে খণ্ডিত করে ম্যানেজমেন্ট, অ্যান্ড টিতে হচ্ছে ট্যাক্টফুলিকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে ব্যবস্থাপনার ধারণার মধ্যে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ব্যবস্থাপনার আসলে বৈশিষ্ট্যগুলা কি কি।
এবং একটু বোঝার চেষ্টা করবো। এটা অবিরাম প্রক্রিয়া। আমি একটু আগে একটি ছোট্ট এই যে দেখালাম না, এই যে এখানে এটা কিন্তু ঘুরতে থাকে, অবিরাম প্রক্রিয়া চক্রাকারে ঘুরতে থাকে। এটা কিন্তু শেষ হয় না। পরিকল্পনা প্রণয়ন দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে কিন্তু শেষ হয়, এবং এই নিয়ন্ত্রণের পরে আবার কিন্তু পরিকল্পনার মাধ্যমে কিন্তু এটি ঘুরতে থাকে, চলতে থাকে। তো লক্ষ্য অর্জনের উপায় তো আমরা তো একটু আগে দেখলামই যে এটা আসলে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কার্যপ্রক্রিয়া। ঠিক এখানেও সেম, যে এটি হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। এটি একটি সামাজিক প্রক্রিয়া, মানুষকে সাথে নিয়ে সমাজের অংশীজন যারা আছে তাদের সাথে নিয়ে কিন্তু এটি পরিচালনা করা হয়। সামাজিক প্রক্রিয়া বলা হচ্ছে অস্পর্শনীয় কাজের মাধ্যমে কাজ করে দেখিয়ে দিতে হয়, এই জন্য অস্পর্শনীয় বলা হচ্ছে। কাজ আদায়ের কৌশল, এই যে ম্যানেজমেন্ট টেকফুলিটা বলতেই বোঝানো হচ্ছে যে এখানে কিন্তু কাজ আদায় করে নেওয়া হয়, এবং এটা কিন্তু কৌশলগতভাবে কিন্তু কাজ আদায় করে নেওয়া হয়, এই জন্য কৌশল বলা হচ্ছে। দলীয় কিন্তু কর্মপ্রচেষ্টা। আমরা কিন্তু এখানে দেখেছি যে এটা হচ্ছে অবিরাম প্রক্রিয়া তো দেখেছি, এবং এটা কি সামাজিক প্রক্রিয়া আমরা যখন বলছি তখন কিন্তু এই যে দলীয় কর্মপ্রচেষ্টা এটি কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি। তারপরে দেখি অর্থনৈতিক সম্পদ, এটি কিন্তু ব্যবস্থাপনা কিন্তু অর্থনৈতিক সম্পদের রূপ নিচ্ছে, এবং এই ব্যবস্থাপনা ছাড়া কিন্তু প্রশাসনিকভাবে বা পুরো ব্যবসায়িক কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। তো এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখি আসলে ব্যবস্থাপনার উৎপত্তি, ক্রমবিকাশ। ব্যবস্থাপনার উৎপত্তি যদি আমরা সাল ধরে করি তাহলে কিন্তু আসলে নির্দিষ্টভাবে হয় না। সৃষ্টির শুরু থেকেই কিন্তু ব্যবস্থাপনা তার কার্যক্রম শুরু করেছে, এবং কিন্তু আমরা যদি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি আসলে, যে আসলে কোন প্রক্রিয়াগুলোতে আসলে ম্যানেজমেন্ট তার কাজ শুরু করেছে, যদি একটু আনুষ্ঠানিকতার দিকে দেখি তাহলে হচ্ছে প্রাচীন যুগ। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের ইসলামের একজন সম্মানিত নবী, প্রসিদ্ধ নবী, তার জন্মের আগের যে সময়টাকে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মপূর্ব সময়কাল, যেটা বলা হচ্ছে জন্মের আগের যে সময়কালটা, একে বলা হচ্ছে কি প্রাচীন যুগ। একে বলা হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ বিষয়টা আসলো, প্রাচীন যুগে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কিন্তু এই কাজগুলো কিন্তু এখানে ব্যবস্থাপনা শুরু হয়। তো আনুষ্ঠানিকভাবে যদি দেখা যায় ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে প্রাচীন যুগ হিসাবে ধরা হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগ থেকে, অর্থাৎ আমরা যে খ্রিস্টাব্দ 0 থেকে এই যে আগে দেখছি আমরা, যেটা এখন 2026 সাল। তো এই যে 26 সালের আগের যেই সময়টা 2026 সাল থেকে যে 2026 বছর আগে যে 0 সাল যেটা ছিল, তার আগের যে সময়টা ওটাকে প্রাচীন যুগ হিসাবে ধরা হচ্ছে। এবং এই প্রাচীন যুগের পর কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে কিন্তু আচ্ছা, এই যে মধ্যযুগ শুরু হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে শিল্প বিপ্লবের আগের সময় পর্যন্ত সারা বিশ্বে। এই যে মধ্যযুগ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে শিল্প বিপ্লবের আগের সময় পর্যন্ত আমরা যদি একটু দেখি যে এই যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে মধ্যযুগ, এই সময়কালটাকে কিন্তু বলা হচ্ছে জন্মের পরবর্তী সময় থেকে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত, যেটি বলছে যে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত এই যে সময়টা, এখানে কিন্তু বলা হচ্ছে কি মধ্যযুগ। এই সময়টাকে বলা হচ্ছে মধ্যযুগ। এই সময়কে বলা হচ্ছে মধ্যযুগ। তো আর তারপরে তো শিল্প বিপ্লব কালীন যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, শিল্প বিপ্লব পরবর্তী, তারপরে হচ্ছে সমসাময়িক বর্তমান যুগ আমরা যেটি আছে সেটা। তো আমরা এখন দেখবো আসলে যে এখানে কি বলতে চাচ্ছে সার্বিক বিষয় তোমাদের বইতে। এ সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে ধর্মীয় পুরোহিতদের অবদান বিশেষভাবে লক্ষণীয় ছিল। ধর্মীয় পুরোহিত তখন কিন্তু চার্চ, যেহেতু ঈসা আলাইহিস সালামের আগে, জন্মের আগে, তো চার্চ সিস্টেম তো তার পরে বিষয়টা। তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে তখন কিন্তু পুরোহিত, তখন তো আসলে একটা সময় ছিল যখন আহ, এই ধর্মীয় যে কালচার যেগুলো আছে এগুলো কিন্তু অন্যভাবে পরিচালিত হতো। তো সেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু সমাজে ধর্মীয় পুরোহিত, এখন যেমন নির্বাচিত প্রতিনিধিদের একটা গুরুত্ব থাকে, তখন কিন্তু ধর্মীয় পুরোহিতদের একটি গুরুত্ব থাকতো। তো এই যে ধর্মীয় পুরোহিতদের যে গুরুত্ব, তো এই তখন কিন্তু তাদের যে অবদান সমাজে, সেই অবদানকে বিশেষভাবে লক্ষণীয় ছিল, এবং তাদের ডিসিশন মেকিং, পরিকল্পনা, সমাজ পরিচালনার নিয়ম সবকিছু কিন্তু তাদের হাতে ছিল, যেখানে বলা হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে মানব সভ্যতার যে বিকাশ হয়েছে তাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি হয়েছে। তো তখন থেকে তো মানব সভ্যতার উন্নতি শুরু হয়, বিকাশ শুরু হয়। এখন আমরা শুরুতেই মিশরীয় সভ্যতার জিনিসটি দেখব। মিশরীয় সভ্যতার কিন্তু দুইটা দিক খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মিশরীয় সভ্যতায় কিন্তু পিরামিড পিরামিড এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু নীল নদ। এই নীল নদকে কেন্দ্র করে কিন্তু সভ্যতা গড়ে উঠছে। এখন নীলনদকে যখন সভ্যতা গড়ে উঠছে, সভ্যতার সকল প্রসেসের সাথেই তো ব্যবস্থাপনা জড়িত, পরিকল্পনা, প্রণয়ন, সব কিছুর সাথে কিন্তু ব্যবস্থাপনা জড়িত। তো নীল নদ,
নীল নদের সভ্যতা গড়ে ওঠা, এর সাথেও তো ব্যবস্থাপনা জড়িত। পিরামিড কিভাবে তৈরি হয়েছে এখনো একটি অবাক বিস্ময়। তো কিন্তু তারপরে ওই যে পিরামিড তৈরি করতেও তো একটি কৌশল অবলম্বন করা হয়েছে, একটি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, মানুষ কাজ করেছে সেখানে। তো এই যে প্রক্রিয়াগুলো, ধারাবাহিক প্রক্রিয়া, এখানেও কিন্তু ব্যবস্থাপনার মডেল আমরা দেখতে পেয়েছি। তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মপূর্ব খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত, যেটিকে বলছে সময়ে প্রাচীন মিশরে বড় বড় পিরামিড নির্মাণ হয়েছিল। এগুলো দেখে সেখানকার ব্যবস্থাপনা কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ পাওয়া যায়। যেটি আমি বললাম, এই সভ্যতায় নীল নদের তীরে কৃষিকাজের ব্যাপক উন্নতি হয় এবং গড়ে ওঠে বিপুল সংখ্যক শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান। যেহেতু ওই যে নীল নদের তীরে সভ্যতা গড়ে উঠছে, সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান তো অবশ্যই গড়ে উঠবে, কৃষি খাতের প্রসার হয়েছে। তো এইগুলোর সাথে কিন্তু ব্যবস্থাপনা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে আমরা যদি দেখি আসলে মেসোপটেমীয় সভ্যতা, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে কিন্তু মানুষের জীবন ব্যবস্থা গড়ে ওঠে, যেটি নীল নদের তীরে যেভাবে গড়ে উঠেছে, এখানেও কিন্তু কাইন্ড অফ সেম সেভাবে গড়ে উঠেছে। কৃষি সভ্যতা থেকে শুরু করে সবকিছু এই সভ্যতার মাধ্যমে কিন্তু গড়ে উঠেছিল। এই সময় ব্যবস্থাপনা মূলত ব্যক্তি নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই যে আমরা যখন প্রাচীনভাবে দেখলাম যে আসলে ধর্মীয় পুরোহিতদের একটা অবদান ছিল, ঠিক সেইখানে আসলে ওই যে ব্যক্তি বা পুরোহিতদেরও কিন্তু এই যে অবদান ন্যস্ত ছিল, অর্থাৎ ওই ব্যক্তিই তো পুরোহিত, তাই না? তো তাদের উপর কিন্তু অবদান ন্যস্ত ছিল। এই সময় কাজ পরিচালনার জন্য খতিয়ান, নথিপত্র সংরক্ষণ, প্রতিবেদন তৈরি, সংকেত লিখন পদ্ধতির উদ্ভাবন হয়। এইগুলা কিন্তু ব্যবস্থাপনাকে বর্তমানে সমৃদ্ধ করছে, এবং তখন কিন্তু ব্যবস্থাপনার ধারণার উদ্ভব হয় কিন্তু ভালোভাবে। পরে আসলে দেখি আমরা ব্যাবিলীয় সভ্যতায় কি হয়। ব্যাবিলীয় সভ্যতায় ব্যবসায় কার্যক্রম, সামাজিক লেনদেন, নিরাপত্তা, মজুরি ব্যবস্থা, চুক্তিপত্র তৈরি, ব্যবসায়িক নিয়ম কানুন প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়। রাজা হাম্মুরাবি এই সভ্যতার রাজ্য পরিচালনার জন্য আইন চালু করেন, দ্য কোড অফ হাম্মুরাবি। এটি কিন্তু প্রশ্নে আসে যে আসলে দ্য কোড অফ হাম্মুরাবি এটা আসলে কোন সভ্যতার রাজা। যেহেতু হাম্মুরাবি রাজার নাম, এটি রাজার নাম হয়তো আসবে না, তবে কোন সভ্যতা, এটি কিন্তু ব্যাবিলীয় সভ্যতার নামে পরিচিত। ব্যাবিলনের সৈন্য উদ্যান তৈরি এই সভ্যতার দক্ষ ব্যবস্থাপনার উজ্জ্বল প্রতীক। ব্যাবিলনের সৈন্য উদ্যানের নাম তোমরা সবাই শুনেছ। ওই সৈন্য উদ্যান কিন্তু এই সভ্যতার ব্যবস্থাপনার একটি প্রতীক। এখন আমরা হিব্রু সভ্যতা দেখব। হিব্রুদের প্রাণপুরুষ হযরত মুসা আলাইহিস সালামের জীবনীতে সুদক্ষ ব্যবস্থাপনা, সুদক্ষ প্রশাসক, সংগঠক, আইন প্রণয়নকারী, সরকার পরিচালনা, মানব সম্পর্ক উন্নয়নে একজন দক্ষ ব্যবস্থাপকের যোগ্যতার পরিচয় পাওয়া যায়। হিব্রুদের প্রাণ পুরুষ বলা হচ্ছে এখানে তৎকালীন যেটা বলা হচ্ছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু তিনিও একজন প্রসিদ্ধ নবী, ইসলামের প্রসিদ্ধ নবী। তার ব্যাপারে কোরআনে অনেক কথা বলা হয়েছে, এবং সম্মানিত একজন নবী, সকল নবী সম্মানিত, তিনিও সম্মানিত একজন নবী। তো তার মধ্যে কিন্তু ব্যবস্থাপনার, সকল নবীদের মধ্যে ব্যবস্থাপনার এই গুণগুলো কিন্তু সবগুলোই ছিল। তারা তো তাদের সমাজ রাষ্ট্র তারা পরিচালনা করেছেন। তো এই যে তিনি কিন্তু একজন দক্ষ প্রশাসক ছিলেন, সংগঠক ছিলেন, আইন প্রণয়নকারী ছিলেন, সরকার পরিচালনা, মানব সম্পর্ক উন্নয়নে তার দক্ষ ব্যবস্থাপকের যোগ্যতার পরিচয় পাওয়া যায়। তিনি কাজের ভিত্তিতে কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কাজের ভিত্তিতে মানে কার্য বিভাজন প্রক্রিয়া, যেটাকে আমরা বলছি যে যার কাজ, যেই কাজে যে এক্সপার্ট, সেই কাজের ভিত্তিতে তার কাজকে পৃথক করা। এখন তারপরে দেখবো যে আমাদের এই যে চীন দেশ, তো চীন দেশের আসলে কি কার্যক্রম। চীন দেশে, প্রাচীন চীনে লাওজু, সানজু এই যে দুইজন প্রসিদ্ধ ব্যক্তির নাম কিন্তু পাওয়া যায়। তারপরে এই সানজু কিন্তু দ্য আর্ট অফ ওয়ার নামে একটি পরিকল্পনা এবং নির্দেশনার গুরুত্ব তুলে ধরে একটা গ্রন্থ রচনা করেন। এটি বর্তমানেও এই বইটার প্রচলন ব্যাপকভাবে আছে। তোমাদেরকে পড়ার জন্য আমি উৎসাহিত করবো, তোমাদের একটা ফ্রি সময়ে, পরীক্ষার সময় না, ফ্রি সময় তোমরা এটা পড়বে। তো এই যে প্রাচীন চীনে লাওজু নামক একজন ধর্মীয় নেতা কর্মী নিয়োগ মূল্যায়ন, লাওজুকে একজন ধর্মীয় নেতা, তিনি কর্মী নিয়োগ ও মূল্যায়ন, পদোন্নতি, শাস্তির বিধান প্রভৃতি ব্যবস্থার প্রচলন করেন। পদোন্নতি দেখছো, কর্মী সংস্থানে গিয়ে কিন্তু তোমরা পদোন্নতি পড়বে, যে কর্মী নিয়োগ, মূল্যায়ন, শাস্তির বিধান, এগুলো কিন্তু সবকিছুই কি কর্মী সংস্থান, ব্যবস্থাপনার একটি পার্ট। কর্মী সংস্থানের সামনে আমরা পাবো এই কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। তো এই যে এখন হয়তো তোমাকে বলতে পারে যে প্রসেসগুলো উল্লেখ না করে বলতে পারে কর্মী সংস্থানের সাথে এখানে সরাসরি কে জড়িত বা কে সূত্রপাত করেন। তো সেখানে কিন্তু এই যে লাওজুর নামটা আসবে। সানজু দ্য আর্ট অফ ওয়ার, এগুলো তো এখানে উল্লেখ আছেই। তারপরে আমরা দেখি যে গ্রিক সভ্যতা, ব্যবস্থাপনার রীতি পদ্ধতির উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হতো। সক্রেটিসের নাম শুনেছ, যে দ্য ম্যানেজমেন্ট ইউনিভার্সাল নামে একটি তত্ত্ব তিনি দিয়েছেন, এবং এটা কিন্তু এই গ্রিক সভ্যতা থেকেই এসেছে। তারপরে এই যে ব্যবস্থাপনা যে সর্বজনীন, এটা এখানে এই সভ্যতায় বলা হয়েছে। তার মধ্যে ব্যবস্থাপনা একটি পৃথক ও স্বতন্ত্র কলা।
পৃথক এবং স্বতন্ত্র কলা, তার নিজের মতো করে এটি কাজ করতে পারে। এ সময় প্লেটো শ্রম বিশেষণের গুরুত্ব তুলে ধরে। এ সময় প্লেটো শ্রম বিশেষণের গুরুত্ব কিন্তু তুলে ধরেন। তো প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, এই যে গ্রিক সভ্যতার থেকেই কিন্তু তারা এসেছেন। তো এরপরে আমরা দেখব যে মধ্যযুগে আসলে কি হয়। আমরা প্রাচীন যুগে বিভিন্ন সভ্যতা সম্পর্কে দেখলাম। তো আচ্ছা, এখানে আমরা একটু ভুল হয়েছে, এখানে ক্যাপশন হবে হচ্ছে এটাই প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে আরো কিছু বিষয় ছিল যেটি আমরা একটু বাদ বাদ পড়ে গেছে, আমরা একটু দেখি। প্রাচীন যুগে কিন্তু রোমান সভ্যতা যেটি আছে, শিল্প বিপ্লব নয়, শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসার কিন্তু এই রোমান সভ্যতায়, বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই রোমান সভ্যতায় গড়ে ওঠে। তো এই যে সেখানে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, কোম্পানি পরিণত হয়। সেই সময় কোম্পানি পরিচালনার জন্য পরিচালনা পরিষদ নিয়োগ করা হতো। মানে কোথায় কোম্পানি পরিচালনার জন্য পরিচালনা পরিষদ নিয়োগ করা হতো? কোন সভ্যতায়? এই যে রোম সভ্যতায় কিন্তু নিয়োগ করা হতো। রোমানরা যে আইন প্রণয়ন করেছিল তা আজও সারা বিশ্বে রোমান আইন হিসাবে পরিচিত। রোমানরা যে আইন প্রণয়ন করেছিল তা আজও সারা বিশ্বে রোমান আইন নামে পরিচিত। রোমান আইন নামে কিন্তু বর্তমানেও পরিচিত আছে। এরপরে ভারতীয় সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো, বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুরের বৌদ্ধবিহার, নওগাঁর পাহাড়পুরের যে বৌদ্ধবিহার, রাজশাহী বলা হয়েছে বাট এটা হচ্ছে নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহার যেটি আছে। তো এইগুলা কিন্তু এখানে এই যে প্রচলন করে, বৌদ্ধবিহার, মহাস্থানগড়, পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভারতের হরপ্পা মহেঞ্জোদারো। তো এই যে হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা, এই ভারতীয় সভ্যতাগুলো যেহেতু গড়ে উঠেছে, এখানে ব্যবস্থাপনার অবদান কিন্তু অবশ্যই ছিল। কৌটিল্য 321 অব্দে, খ্রিস্টপূর্ব 321 অব্দে কিন্তু কৌটিল্য অর্থশাস্ত্র নামে একটি বই লেখেন, ব্যাপক জনপ্রিয় একটি বই। বইয়ের মাধ্যমে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, নেতার গুণাবলী সম্পর্কে বিশদ ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। এরপরে আমরা মধ্যযুগে দেখব যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে শিল্প বিপ্লবের আগের সময়টুকু, এই যে ঈসা আলাইহিস সালামের জন্ম এবং শিল্প বিপ্লব এর আগ মধ্য পর্যন্ত যে সময়টা, এই সময় কিন্তু হযরত বিশ্ব মানবতার মহান মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসেন এবং তিনি কিন্তু ব্যাপক সংস্কার নিয়ে কিন্তু তিনি আসেন এবং এই সংস্কারগুলো কিন্তু তিনি করেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সেগুলো তিনি ওহী আসে আমরা জানি। বিভিন্ন ধরনের সংস্কার কাজ, এই জাহিলিয়াতের বিপরীতে সংস্কার কাজ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পরিচালনা করেন। ব্যাপক অবদান তার এই সময়। আমরা তো তাকেই ফলো করি, এখনো পর্যন্ত তাকেই আমরা ফলো করি। তো তিনি তার সময়ে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের শিল্প বিপ্লবের আগের সময় পর্যন্ত সারা বিশ্বে কিন্তু সামন্তবাদের ব্যাপক প্রচলন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু আরবের কুসংস্কার, জাহিলিয়াত যেগুলো আছে, অন্ধকার যে যুগ, অজ্ঞতা অন্ধকার যে যুগ, সে আলোকময় জীবনের সন্ধান কিন্তু তিনি দেন। তিনি 627 সালে মদিনায় হিজরত করে অল্প সময়ের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এই যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা তো আসলে ব্যবস্থাপনার ছাড়া আসলে সম্ভব না। স্বল্প সময়ে কিন্তু তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। খিলাফতে রাশিদিনের সময় শাসন ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 খলিফার যে শাসন ছিল, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তো তারা যারা ছিলেন তাদের যে ভূমিকা, তারা খেলাফত পরিচালনা করেছেন, সেই ভূমিকা কিন্তু অপরিসীম। এই যুগের কয়েকজন বিশিষ্ট মনীষী, অর্থাৎ মধ্যযুগের কিছু বিশিষ্ট মনীষীদের নাম আমরা যদি একটু দেখি স্পেসিফিক, তোমাদের বইতে যেগুলো আছে, আল ফারাবি কিন্তু পদসোপান, শাসকদের যে পদসোপান, তিনি কিন্তু পদসোপান থাকার কথা বলেন। তো পদসোপান হচ্ছে চেইন অফ কমান্ড, যেটাকে বলছে চেইন অফ কমান্ড, ধারাবাহিকতা যেটাকে বলছে। তো দেখি 900 খ্রিস্টাব্দে আল ফারাবি লিখিতভাবে রাষ্ট্র পরিচালনার সম্পর্কে আলোকপাত করেন। তিনি একটি আদর্শ রাষ্ট্রে শাসকদের চেইন অফ কমান্ড থাকার কথা বলেন এবং একজন নেতার বিভিন্ন গুণের কথা কিন্তু উল্লেখ করেন তার বিভিন্ন গ্রন্থে। কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে যে তিনি হচ্ছে চেইন অফ কমান্ডের কথা বলেন। ইমাম গাজ্জালি হচ্ছে তার নসিহাত আল মুলক নামে একটি গ্রন্থ তিনি রচনা করেছেন। 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নসিহাত আল মুলক নামে একটি গ্রন্থ প্রচলন করেন। তিনি শাসক শ্রেণীর জন্য ন্যায় বিচার, বুদ্ধিমত্তা, ধৈর্য, সংযম, এই 4টি গুণের কথা অপরিহার্য বলে উল্লেখ করেন। লুকা পেসিওলি দুতরফা দাখিলার জনক। সকলেই তো বাধ্যতামূলকভাবে, যারা আমার ক্লাস করছো, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং তো তোমাদের পড়াই লাগে। লুকা পেসিওলি তোমরা ইন্টারমিডিয়েটে তো শুনেছই, সাথে সাথে তোমরা এসএসসি লেভেলেও কিন্তু শুনেছো। 1494 সালে লুকা পেসিওলি ইতালিতে দুতরফা দাখিলা হিসাব রক্ষণ পদ্ধতি, ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম, তোমরা জানো দুতরফা দাখিলা কি, প্রবর্তন করেন। এর ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা এবং নিয়ন্ত্রণ কিন্তু সহজ হয়। আচ্ছা, এরপরে স্যার থমাস মুর,
তিনি 1500 খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত ইউটোপিয়া, এই যে এই গ্রন্থগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা কি কি তারা বলেন। ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করে তিনি শ্রম বিশেষায়ন, মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেন। শ্রম বিশেষায়ন এবং মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের প্রতি কিন্তু তিনি গুরুত্ব দেন। নিকোলো মাকিয়াভেলি 1569 সালে নিকোলো মাকিয়াভেলি কিন্তু ব্যবস্থাপনা সংক্রান্ত দি প্রিন্স অ্যান্ড দি ডিসকোর্সেস নামক দুইটি গ্রন্থ রচনা করেন। তিনি ব্যবস্থাপনার সফলতার জন্য 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কি কি 4টি বিষয়? জনসম্মতি, সুসম্পর্ক স্থাপন, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, টিকে থাকার ইচ্ছা। জনসম্মতি, সুসম্পর্ক স্থাপন, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং টিকে থাকার ইচ্ছা, এই ধারণাগুলোর উপর কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেন এবং তত্ত্বগুলো কিন্তু তিনি উপস্থাপন করেন। এখন আমরা শিল্প বিপ্লবকালীন যুগে আমরা এখন প্রবেশ করলাম। শিল্প বিপ্লবকালীন যুগ 1750 থেকে 1850 সাল, 100 বছর। তো এই সময়ে যারা ছিলেন তারা কি কি কারণে তাদের কি কি ক্ষেত্রে অবদান রেখেছেন সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি, এটা জরুরি। জেমস স্টুয়ার্ট তিনি আছেন। অ্যাডাম স্মিথ কিন্তু অর্থনীতির জনক, তোমরা এগুলো দেখবা। ম্যাথিউ বোল্টন এন্ড জেমস ওয়াট তারা কিন্তু স্টিম ইঞ্জিন তারা আবিষ্কার করেন। রবার্ট ওয়েন আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক, প্রশ্ন আসে রবার্ট ওয়েনের ব্যাপারে। চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক, তোমরা সকলে জেনে থাকবা চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক। ফ্রেডারিক উইন্সলো টেইলর, এফডব্লিউ টেইলর যাকে আমরা বলছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক। হেনরি ফিওল আধুনিক ব্যবস্থাপনার জনক। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের জনক। ফ্রাঙ্ক বাঙ্কার গিলবেথ ব্যবস্থাপনা প্রকৌশলের জনক। মেরি পার্কার ফলেট আধুনিক ব্যবস্থাপনার জননী। হেনরি ফিওল হচ্ছে জনক আর মেরি পার্কার ফলেট হচ্ছে জননী। চেস্টার আরভিং বার্নার্ড পদ্ধতিগত মতবাদের প্রবক্তা। হেনরি লরেন্স গ্যান চার্ট নামে একটা তিনি চার্ট আবিষ্কার করেন, তত্ত্বটা দেন, এটি তোমরা সামনে পাবে। এলটন মেও মানব সম্পদ ব্যবস্থাপনার জনক। হুগো মুস্টারবার্গ শিল্প মনোবিজ্ঞানীর জনক। আচ্ছা, এখন সমসাময়িক যুগের ব্যবস্থাপনা যদি আমরা দেখি, আমরা এর আগে শিল্প বিপ্লব পরবর্তী যুগের যেটি দেখলাম, এর প্রশ্ন আসতে পারে যে রবার্ট ওয়েন তিনি আসলে কোন সময়কার ব্যবস্থাপনার ধারণা দেন বা কোন সময়কার তিনি ব্যবস্থাপক বা এই রিলেটেড ছিলেন। তখন হচ্ছে শিল্প বিপ্লবকালীন যুগ, তারপর এখান থেকে শিল্প বিপ্লব পরবর্তী যুগে তারা ছিলেন। সমসাময়িক যুগে কে ছিলেন? ডগলাস ম্যাকগ্রেগর এক্স ও ওয়াই থিওরির প্রবক্তা, ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো আছে ব্যবসায়ের কর্মীদের সেটার ব্যাপারে তিনি বলেছেন। আব্রাহাম হ্যারোল্ড মাসলো চাহিদা সোপান তত্ত্ব, বেশ কিছু চাহিদা সোপান তত্ত্ব কিন্তু আছে, সেইগুলা কিন্তু তিনি ধারণা দিয়েছেন। পিটার এফ ড্রুকার, পিএফ ড্রুকার যাকে বলে ব্যবস্থাপনা তত্ত্বের যে জনক, এবং এমবিও এর প্রবক্তা, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এমবিও, তোমরা সামনে এটা পাবো, আমরা আলোচনা করব। তো তার প্রবক্তা উইলিয়াম ওচি জেট তত্ত্বের প্রবক্তা, প্রবক্তা। এখন আমরা আসলে উপকরণ বা সম্পদ সমূহ নিয়ে দেখবো। ব্যবস্থাপনার উপকরণ কিন্তু মূলত 6টি বলা হয়। কি? 6M কে কিন্তু ব্যবস্থাপনা উপকরণ বলা হয়। বর্তমানে কিন্তু একটা যুক্ত হয়েছে, এটি হচ্ছে ইনফরমেশনটাও কিন্তু ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত। ইনফরমেশনটা কিন্তু ব্যবস্থাপনার উপকরণের অন্তর্ভুক্ত। তো এখানে কি বলেছে আমরা দেখি, সামনে আমরা বিস্তারিত দেখব। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন, কাজ সম্পাদনে ব্যবহৃত মানবীয় অমানবীয় বস্তু উপাদান অংশকে উপকরণ বলা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং কাজ সম্পাদনের জন্য যে উপকরণগুলো আছে সেইগুলা। তো জর্জ রবার্ট টেরি অ্যান্ড স্টিফেন জি ফ্রাঙ্কলিন ব্যবস্থাপনায় ব্যবহৃত মৌলিক উপকরণ সমূহকে 6M ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড নামে প্রকাশ করেছেন। এছাড়া অনেকে এর সাথে মিনিটস, মোটিভেশন, মেজারমেন্ট প্রভৃতি যোগ করে 9M এর কথা বলেছেন। বাট 6Mটা খুবই গুরুত্বপূর্ণ, এবং R.W. গ্রিফিন গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে তথ্য বা ইনফরমেশনের কথা কিন্তু বলেছেন। তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। কি? মানুষ ছাড়া কি ব্যবস্থাপনা আদৌ সম্ভব নয়। তো মানুষ কিন্তু, এই যে মানুষকে বলা হচ্ছে যে চালিকা শক্তি, মানুষকে বলা হচ্ছে কি? চালিকা শক্তি, ম্যান। তো ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের মধ্যে শ্রম বা মানব সম্পদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে মানব সম্পদের সঠিক ব্যবহার করা, মানে লক্ষ্য অর্জন যে গুরুত্বপূর্ণ, এবং এই জন্য কিন্তু লক্ষ্য অর্জনের জন্য কিন্তু মানব সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করাও কিন্তু ব্যবস্থাপনার একটা গুণ। তো এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে অন্যান্য বস্তুগুলো উপকরণাদির কার্যকর ব্যবহার সহজ হয়ে যাবে। এটা যদি কার্যকরভাবে কাজ করানো যায়, কার্যকরভাবে পরিচালনা করা যায়, তাহলে অন্য যে বিষয়গুলো আছে, অন্য যে উপকরণ, অন্য যে পদ্ধতি, সবই কিন্তু খুব সহজে পরিচালনা করা সম্ভব। তো এরপর দেখি মেশিন, যন্ত্রপাতি, পণ্যদ্রব্য, সেবাকর্ম উৎপাদনের মৌলিক হাতিয়ারকে
বলছে কি যন্ত্রপাতি বলে উৎপাদনমুখী প্রতিষ্ঠান যন্ত্রপাতি ছাড়া উৎপাদনই করা যায় না, মানে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যন্ত্রপাতি ছাড়া সম্ভবই না। বর্তমানে ব্যবসায় অধিকাংশ কাজ যন্ত্রপাতির মাধ্যমে করা হয়, এতে প্রতিষ্ঠানের গতিশীলতা এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে, মানে যন্ত্রপাতি কিভাবে কাজ করে সেটি বলা হচ্ছে। তারপরে যদি দেখি মালামাল ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস ছাড়া তো ব্যবসায় করা যাবে না, ম্যাটেরিয়ালস ছাড়া ব্যবসায় পরিচালনা করা যাবে না। তো দেখি যে উৎপাদন ও বিক্রির কাজে ব্যবহৃত অপরিহার্য কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে কাঁচামাল মালামাল বলা হয়, ম্যাটেরিয়ালস বা মালামাল বলা হয়। কাঁচামাল দিয়ে প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন করে তা বিক্রি করে, মানে এটা তো আমরা জানোই, আমরা ব্যবসায় সংগঠন যখন পড়েছি তখন বলেছি উপযুক্ত মানের মালামাল যোগান দিতে পারলে মানসম্মত পণ্য তৈরি এবং সহজে বিক্রয় করা যায়। উপযুক্ত যদি মালামাল দেওয়া যায় তাহলে মানসম্মত পণ্য এবং সহজে কিন্তু এই পণ্যটা বিক্রয় করা যায়। তো অর্থ, মানি, মূলধন, সম্পত্তি, বিত্তকে অর্থ বলা হয়। মূলধন, সম্পত্তি এবং বিত্তকে কিন্তু অর্থ বলা হয়। প্রতিষ্ঠান পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় অর্থ। প্রতিষ্ঠান পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় অর্থ, মানে পরিচালনার সাথে কিন্তু এটি খুবই জরুরি, সবগুলাই জরুরি, এটি কিন্তু বিশেষভাবে জরুরি। অর্থ ছাড়া প্রতিষ্ঠানের সব কাজই অচল হয়ে পড়ে, অর্থ ছাড়া প্রতিষ্ঠানের সব কাজই কিন্তু অচল হয়ে পড়ে। অর্থকে শিল্প ও উৎপাদনের জীবনাশক্তি বলা হয়, অর্থকে শিল্প ও উৎপাদনের জীবনাশক্তি বলা হয়, শিল্প ও উৎপাদনের জীবনাশক্তি বলা হয়। এটিকে প্রতিষ্ঠানের মূল উপাদানও বলে। তাই অর্থ সংগ্রহের কার্যকর ব্যবহার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করতে পারে কাকে মূল উপাদান বলে? অর্থকে মূল উপাদান বলে, এটি সরাসরি বলা আছে যেহেতু এটাই মূল উপাদানও বলে, ঠিক আছে, মূল উপাদানও বলে। এখন দেখি বাজার মার্কেট কোথায় আসলে আমি যন্ত্রপাতি ব্যবহার করলাম, মালামাল ব্যবহার করলাম, অর্থ ব্যবহার করলাম, এখন পণ্য সেবা কোথায় দিব? সেটা দিব কোথায়? মার্কেটে, বাজারে। বাজার হলো নির্দিষ্ট এলাকার কোনো পণ্য বা সেবার ক্রেতা বিক্রেতার সমষ্টি। ক্রেতা এক পোটেনশিয়াল বায়ার্স অ্যান্ড সেলার্সদের সমষ্টি, কালেকশন। এটি বলছে এরা পারস্পরিক দর কষাকষির মাধ্যমে পণ্য সেবা কেনাবেচা করে। কাঁচামাল সংগ্রহ এবং তা ব্যবহার করে উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে শরণাপন্ন হতে হয়। কাঁচামাল ব্যবহার করে এবং সেই কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত যে পণ্য সেটি কিন্তু বাজারে সরবরাহ করে বিক্রি করতে হয়। তো উৎপাদিত পণ্যদ্রব্য ক্রেতা বা ব্যবহারকারী দৃষ্টিগোচর করার জন্য বাজারের উৎপত্তি হয়েছে। উৎপাদিত পণ্য ক্রেতা ও ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু বাজারের উৎপত্তি হয়েছে। আর পদ্ধতি কি? যে কোনো কাজ করার জন্য কাজের যে প্রক্রিয়া, কাজের যে নির্দিষ্ট কার্যক্রম যেইভাবে পরিচালিত হয় তাকে পদ্ধতি বলা হচ্ছে। ব্যবস্থাপনাকে কাজ সম্পাদনের একাধিক বিকল্প পদ্ধতি থেকে সবচেয়ে কার্যকর পদ্ধতি বাছাই করতে হয়। অনেক ধরনের পদ্ধতি থাকতে পারে, কিন্তু কোনটি কার্যকর পদ্ধতি সেটি কিন্তু অবশ্যই একজনকে বাছাই করে নিতে হবে। তো সেটি আমরা দেখব যে বিকল্প পদ্ধতি থেকে কার্যকর পদ্ধতি বাছাই করে নিতে হবে, তার প্রয়োগ নিশ্চিত করতে হয়। তাছাড়া পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবেলার জন্য ব্যবস্থাপনাকে সবসময় নতুন পদ্ধতি উদ্ভাবন, প্রয়োগ ও উন্নয়নের কাজ কিন্তু করতে পারে। নতুন নতুন পদ্ধতি প্রয়োগ, উন্নয়ন, এইগুলোর কাজ কিন্তু অবশ্যই করতে হয়। তথ্য, ইনফরমেশন, বর্তমানে প্রতিষ্ঠান তথ্য সম্পদে ব্যবহার ছাড়া চলতেই পারে না। আমার প্রতিযোগী, আমার কাস্টমার, এই যে বিষয়গুলো আছে এইগুলা কিভাবে পরিচালনা করছে এগুলা কিন্তু অবশ্যই জানতে গেলে তথ্যের প্রয়োজন কিন্তু আছে। প্রতিটি ক্ষেত্রেই এখন তথ্য নির্ভর হয়ে পড়েছে। নির্ভুল তথ্যের উপর ব্যবস্থাপকের সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনা নির্ভর করে, মানে নির্ভুল তথ্য ও সিদ্ধান্তের জন্য ব্যবস্থাপনার কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু নির্ভর করে। দ্রুত সঠিক তথ্য সংগ্রহ কাজে লাগাতে পারে এমন প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় কিন্তু সবচেয়ে এগিয়ে যায়। দ্রুত যে তথ্যগুলোকে কাজে লাগাতে পারে সেই কিন্তু এগিয়ে যায়। আমরা বুঝলাম যে দ্রুত যে কাজ করতে পারবে, সেই তথ্যকে ব্যবহার করতে পারবে, প্রসেস করতে পারবে, এটা নিয়ে কাজ করতে পারবে, সেই কিন্তু এগিয়ে যাবে। এখন ব্যবস্থাপনার গুরুত্ব, অনেকক্ষণ ক্লাস নেওয়া হলো, তো এখন আমরা দেখবো যে ব্যবস্থাপনার গুরুত্ব আসলে কি। গুরুত্ব কি? উপকরণের সুষ্ঠু ব্যবহার, এই যে উপকরণগুলো আছে এগুলো সুষ্ঠু ব্যবহার করলে তো ব্যবস্থাপনা কাজ করবে, ফাংশন করবে। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, সবার সাথে কিন্তু উত্তম সম্পর্ক কিন্তু এই ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত হয়। কি? এই ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত হয় কি? সবার সাথে উত্তম যে সম্পর্ক আছে এই ব্যবস্থাপনার মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কাস্টমার, বায়ার, সেলার, সাপ্লায়ার, অংশীজন যারা আছে তাদের মাধ্যমে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি হয়, গবেষণা, উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, এগুলো তো সবই হচ্ছে। কাজ করতে করতে দক্ষতা বৃদ্ধি হয়, গবেষণা তো ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তো হয়। কিভাবে হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি? কারণ এই কাজগুলো, পণ্য সেবা উৎপাদন করতে গেলে কিন্তু অনেক প্রসেস, প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াগুলো সম্পাদনের জন্য কিন্তু কর্মসংস্থানের প্রয়োজন আছে।
এখন আমরা দেখব যে আসলে ব্যবস্থাপনার কার্যাবলী আসলে কি কি কাজ ব্যবস্থাপনা করে থাকে। পারস্পরিক নির্ভরশীল ও প্রতিষ্ঠান পরিচালনা এর সম্পদ উপকরণে কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব ব্যবস্থাপনা প্রক্রিয়া কাজ করতে হয় সেগুলোর সমষ্টিকে ব্যবস্থাপনা কার্যাবলী বলা হয়েছে। এখন আমরা একটু আরেকবার দেখি, আমি তো দ্রুত পড়লাম, একটু আস্তে আস্তে দেখি। পারস্পরিক নির্ভরশীল এবং একটার সাথে আর একটা নির্ভরশীল, যেটা আমরা বলছি একটা চক্রের মধ্যে থাকলে এটা কিন্তু নির্ভরশীল হয়। প্রতিষ্ঠান পরিচালনায় এর সম্পদ, প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সম্পদ এবং উপকরণ যেগুলো দেখলাম কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব ব্যবস্থাপনা প্রক্রিয়া কাজ করতে হয়, যে সকল ব্যবস্থাপনা প্রক্রিয়া কাজ করতে হয় সেইগুলোকে সমষ্টিকে, মানে সব কিছু সমষ্টিকে বলা হচ্ছে কি কার্যাবলীর। পারস্পরিক নির্ভরশীল, প্রতিষ্ঠান পরিচালনার সম্পদ উপকরণের সুষ্ঠু ব্যবহার, সবকিছু সমষ্টিকে বলা হচ্ছে কি ব্যবস্থাপনার কার্যাবলী। এখন দেখি আমরা শুরুতেই যে পরিকল্পনা প্রণয়ন কি। পরিকল্পনা প্রণয়ন দিয়ে কিন্তু শুরু হচ্ছে 1 নাম্বার পরিকল্পনা প্রণয়ন। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বপ্রথম এবং মূল কাজ হচ্ছে পরিকল্পনা। সর্বপ্রথম এবং কি মূল কাজ হচ্ছে কিন্তু পরিকল্পনা। তো এই যে মূল কাজ পরিকল্পনা, তারপরে দেখি প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে প্রতিষ্ঠানে কি কাজ করতে হবে, কে করবে, কিভাবে করবে, কখন করবে, এই বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নেওয়াকে পরিকল্পনা প্রণয়ন বলছে। পরিকল্পনা পুনর্বাচন, এবারে আমার পুরো প্রতিষ্ঠান আমি কিভাবে চালাবো, আমার কাছে একটা আয়না স্বরূপ, এই পরিকল্পনা আমি করবো, আমি আয়না হিসাবে দেখবো। তো পরিকল্পনা তোমরাও করো, কোথাও যদি তোমরা ট্যুরে যাও আগে থেকে তো প্ল্যানিং করো, এই বিষয়গুলোই হচ্ছে পরিকল্পনা, এবং সার্বিকভাবে এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি। এখন সংগঠিতকরণ, প্রতিষ্ঠানের কার্যাবলীকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ, যেটাকে বলছে বিভিন্ন বিভাগ ও কর্মীদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। মানে একটা প্রতিষ্ঠানে তো মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ আছে, পরিকল্পনা বিভাগ আছে, অর্থ বিভাগ আছে, আরো অনেক ধরনের বিভাগ আছে না, এই বিভাগগুলোকে কানেক্টেড রাখাই হলো সংগঠিতকরণের কাজ। তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বস্তুগত অবস্তুগত উপকরণ এবং সম্পদের সমন্বয় হলো সংগঠিতকরণ। মানে যে বিষয়গুলো বস্তুগত অবস্তুগত বিষয়ের সমন্বয় সংগঠিতকরণ করা হয় সেগুলাকে বলছে কি সংগঠিতকরণ। এখন সংগঠিতকরণ আমি করলাম, বিভিন্ন বিভাগ উপবিভাগ এর মধ্যে সংগঠিত করলাম, কর্মীদের মধ্যে কানেকশন করলাম, সবই করলাম। এখন এই যে সংগঠিতকরণ আমি করলাম, তারপরে তো আমার কর্মী সংস্থানে আসতে হবে, তাই না? ওই বিভাগগুলোতে কর্মী আছে না, এখন এই কর্মী সংস্থানে কর্মী নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, সার্বিক বিষয়গুলো আসছে। তো দেখি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীর সংখ্যা প্রাপ্তির উৎস নির্ধারণ, কর্মী সংস্থান করা বা কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, পারিশ্রমিক নির্ধারণ প্রভৃতি কাজকে কর্মী সংস্থান বলে। প্রভৃতি কাজগুলোকে কিন্তু কি বলছে কর্মী সংস্থান বলে, যেটা একটু আগে বললাম যে নিয়োগ, প্রশিক্ষণ, তারপরে কি উন্নয়ন, মূল্যায়ন, পারিশ্রমিক দেয়, এগুলো সবই কিন্তু কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কর্মী সংক্রান্ত যাবতীয় কাজকে কর্মী সংস্থান বলে। কর্মী সংক্রান্ত যাবতীয় কাজকে কর্মী সংস্থান বলে। এখন হচ্ছে নেতৃত্ব ও নির্দেশনা। কর্মী বা সদস্যদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্য কাজে লাগানো কৌশলকে নেতৃত্ব বলে। মানে তাদের সকল সম্ভাবনাকে এক করে সর্বোচ্চ আউটপুট বের করার যে কৌশল, তাকে বলছে নেতৃত্ব। তো অর্থাৎ নেতৃত্ব হলো কর্মী বা অনুসারীদেরকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল। নেতৃত্ব হলো কর্মী বা অনুসারীদেরকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল। লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায় এই নেতৃত্বের মাধ্যমে। এরপরে দেখবো আমরা প্রেষণা জিনিসটা কি, আমরা একটু দেখি। কর্মরত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনা তৈরিকে প্রেষণা বলে। সহজ কথায় মোটিভেশন তোমরা জানো, এই মোটিভেশন দিয়ে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কাজের প্রতি উৎসাহ সৃষ্টি করা হয়। এইটা একটি মনস্তাত্ত্বিক কাজ। প্রশ্ন আসতে পারে কি কাজ? মনস্তাত্ত্বিক কাজ, যা কর্মীদের কাজের প্রতি ইচ্ছা, আগ্রহ, কর্মশক্তি, উদ্দীপনা বাড়িয়ে থাকে। উদ্দীপনা বাড়িয়ে থাকে। এতে করে কিন্তু কর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করতে সচেষ্ট হন। কর্মীরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কিন্তু তাদের কাজগুলো সম্পন্ন করে এই প্রেষণার মাধ্যমে। এখন প্রেষণার পরে সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ উপবিভাগ সমন্বয় সাধন ব্যক্তিক প্রতিষ্ঠার ঐক্য, সামঞ্জস্য, ভারসাম্য সৃষ্টিকে কি বলে সমন্বয় সাধন বলে। বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে ভারসাম্য সৃষ্টি, ঐক্য ধরে রাখা, সামঞ্জস্য তৈরি করাকে কিন্তু বলছে কি সমন্বয় সাধন বলছে। নিয়ন্ত্রণ, সর্বশেষ ধাপ। এই যে আমি যেটি বললাম সর্বশেষ ধাপ, পরিকল্পনা নিয়ন্ত্রণ অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয়
কোনো বিচ্যুতি না তা যাচাই করে প্রয়োজনে বের হলে, মানে কোনো বিচ্যুতি যদি হয় সেটি বের করে ওই বিচ্যুতি অনুযায়ী কারেকশন করা। আমরা কিন্তু আমাদের তোমাদের যে 100 MCQ ক্লাস হয়েছে, আমি যেটা নিয়েছি সেকেন্ড পেপার থেকে, সেখানেও কিন্তু আমরা বিচ্যুতি নির্ধারণ করেছি। আদর্শ মান নির্ধারণ করতে হবে, সেখান থেকে একটা কার্যফল আসবে, তারপরে বিচ্যুতি নির্ধারণ করতে হবে, তারপরে আমরা সঠিকভাবে কোন প্রক্রিয়া আগাবো, এই প্রসেস মেনটেন করা হচ্ছে কি নিয়ন্ত্রণ। আদর্শ মান নির্ধারণ করলাম, তারপরে কি কার্যফল পেলাম, তারপরে কি বিচ্যুতি নির্ধারণ করলাম, এই বিচ্যুতি নির্ধারণের পরে কারেকশন করলাম, সব মিলিয়ে শেষে কর্মী সংস্থান করে কারেকশন, এই যে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াকে কি বলছে নিয়ন্ত্রণ। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়া একে বলছে নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া যেটি আমি বললাম। এখন এই হচ্ছে বিষয় যে পরিকল্পনা নিয়ন্ত্রণ অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা, মানে পরিকল্পনা নিয়ন্ত্রণ অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী, নিয়ন্ত্রণ না, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে প্রয়োজনে কোনো বিচ্যুতি না তা যাচাই করে প্রয়োজনে বের হলে, মানে যদি বিচ্যুতি আছে কিনা এটি যাচাই করতে হবে, বের করতে হবে, তারপরে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াকে বলছে কি নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণের পরের ধাপে কিন্তু আবার পরিকল্পনা। এখন আমরা ব্যবস্থাপনার আওতা দেখব। সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা। সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা কি? সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা হচ্ছে এই ব্যবস্থাপনাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক যে জীবন আছে সব ক্ষেত্রে কিন্তু, আন্তর্জাতিক যে জীবন আছে সব ক্ষেত্রে কিন্তু পরিচালনা করা। দেখলাম পারিবারিক জীবনে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক ধর্মীয় সংগঠনে, রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবস্থাপনাগুলো কিন্তু কার্যকর থাকে। এগুলোকে বলছে কি সংগঠনের ভিত্তিতে কিন্তু ব্যবস্থাপনা বলছে। এখন কার্য প্রকৃতির ভিত্তিতে ব্যবস্থাপনা কি? প্রতিষ্ঠান পরিচালনা করাকে বলছে ব্যবস্থাপকের ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা আওতা বলছে। কর্মী পরিচালনা করে, এগুলো ব্যবস্থাপনার আওতা বলছে। মানে ব্যবস্থাপনা কোন ক্ষেত্র পর্যন্ত পারফর্ম করতে পারবে এটাকে বলা হচ্ছে কি ব্যবস্থাপনার আওতা। তো প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনা হবে, ব্যবস্থাপকের ব্যবস্থাপনা হবে, কর্মী পরিচালনার জন্য কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন আছে। এটাকে কি বলছে? কার্য প্রকৃতির ভিত্তিতে ব্যবস্থাপনা। এখন কার্য বিভাগ, মানে কাজ ভাগ করে দিয়ে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেটা দেখছি। অফিস ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, এইগুলো কিন্তু এক একটা বিভাগ। এগুলা কি এক একটা বিভাগ। এই বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন তো আছেই। বিভাগগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা, কাজ দেওয়া, এই সবগুলো কিন্তু করছে কিন্তু এই যে সংগঠিতকরণ। প্রতিষ্ঠানের কার্যাবলীকে বিভিন্ন প্রকৃতি অনুযায়ী কাজ ও কর্মীদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হলো কি পারস্পরিক সম্পর্ক নির্ধারণ কি সংগঠিতকরণ। এখন আমরা দেখলাম যে কার্য বিভাগের ভিত্তিতে ব্যবস্থাপনা হলো, সংগঠিতকরণ হলো। এখানে মানে এক একটা কিন্তু আলাদাভাবে তার প্রসেস অনুযায়ী কিন্তু এগুলো কাজ করে। হ্যাঁ, এই অফিস ব্যবস্থাপনার মধ্যে ব্যবস্থাপনার পার্ট আছে, উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে বিপণন, মার্কেটিং, মানব সম্পদ, এইচআরএম, তো এই আর্থিক ব্যবস্থাপনা এগুলোর মধ্যে কিন্তু আছে। এখন স্তরের ভিত্তিতে 3 প্রকার: উচ্চ, মধ্য এবং নিম্ন। নিম্ন স্তরে মানুষের কারিগরি জ্ঞান থাকতে হবে। এই মধ্য স্তর হচ্ছে কি সমন্বয় সাধন করে। উচ্চ স্তর কি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্বারা থাকে। এবং এই 3টা স্তরের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান আলটিমেটলি পরিচালিত হয়। তো এই যে নিম্ন স্তরে কারিগরি কাজ তারা করে। কারিগরি কাজ সুপারভাইজর আমরা উদাহরণ দিতে পারি। ভাইজর, এটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, যেটাকে বলছে ডিভিশনাল ম্যানেজার, মানে বিভাগীয় ব্যবস্থাপক যেটা। তারপরে কি সিইও, পরিচালনা পর্ষদ, ম্যানেজিং বডি যেটি আছে। এইটা কিন্তু এইভাবে পরিচালিত হয়, উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এখন আসলে আমরা দেখবো যে ব্যবস্থাপনার যে একটি চক্র সেটি আমরা দেখব। তার আগে এই যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মধ্যস্তর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করে, নিম্ন স্তরের সাথে উচ্চ স্তরের সমন্বয় সাধন করে, যোগসূত্র স্থাপন করে, এবং সর্বশেষ নিম্ন স্তরের ব্যবস্থাপনা কিন্তু পরিপূর্ণভাবে সেই জিনিসটা বাস্তবায়ন করে, এবং এটি কিন্তু আবার ঘুরে ফিরে নিম্ন স্তর থেকে মধ্য স্তরে রিপোর্ট যায়, তারপরে কিন্তু উচ্চ স্তরে রিপোর্ট চলে যায়। তো এইভাবে কিন্তু এটি আবর্তিত হতে থাকে। এখন আসলে দেখবো যে ব্যবস্থাপনার চক্র, আমরা দেখবো যে কি ব্যবস্থাপনার চক্র আসলে কিভাবে কাজ করে। তো চক্র বলতে কি বোঝায়, মানে এটা ঘুরতেছে, যেটি আমরা শুরু থেকেই বলতেছি, ব্যবস্থাপনার প্রতিটি কাজই কিন্তু চক্র অনুযায়ী হয়। তো প্রথমে পরিকল্পনা করতে হবে, তারপরে সংগঠিতকরণ করতে হবে, কর্মী সংস্থান করতে হবে। নিচে লেখা আছে লক্ষ্য নির্ধারণ এবং কর্মপন্থা নির্ধারণ, কাজ ভাগ করে দেওয়া এবং কর্তৃত্ব নির্ধারণ, সংগঠনের কাজ, উপযুক্ত ব্যক্তি নির্বাচন, নিয়োগ, কর্মীদের উদ্বুদ্ধ করা, নির্দেশনা দেওয়া, প্রেষণা, কর্মীদের উৎসাহ প্রদানের উদ্দীপনা সৃষ্টি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, কাজ পর্যবেক্ষণ ও মূল্যায়ন, এই
সম্পূর্ণ ঘুরে ঘুরে আবার কিন্তু নিয়ন্ত্রণে যে শেষ হচ্ছে, আবার কিন্তু এই জিনিসটা কি, আবার কিন্তু এই জিনিসটা আবার যে সেই পরিকল্পনার মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তো এটি হচ্ছে এই যে ব্যবস্থাপনা চক্র। এখন ব্যবস্থাপনা কি একটি পেশা, প্রশ্ন আসতে পারে ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যবস্থাপনা পেশা এটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে যে ব্যবস্থাপনা পেশা কিনা। এটা হচ্ছে ইউরোপ আমেরিকাগুলোতে ব্যবস্থাপনা একটা পেশা। পেশা কি, জ্ঞান অর্জন করে সেই জিনিসটাকে কাজে লাগানোর জন্য লেগে পড়া। মানে কি পেশা বলতে কি বোঝাচ্ছে, অর্থ অর্থ যে উপার্জনের জন্য কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান অর্জন করে, কোনো বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে অর্থ উপার্জনের জন্য কি লেগে পড়াকে কি বলছে, অর্থ উপার্জনে কাজে লাগানোকে বলছে কি পেশা বলছে। কোনো বিশেষ ভিত্তি বা বিশেষায়িত জ্ঞান ছাড়া স্বল্প প্রশিক্ষণে বৈধ কোনো কাজ করলে সেই জিনিসটাকে কি বলছে, বৃত্তি বলছে। এই জিনিসটাকে কি বলছে, বৃত্তি বলছে। তো পেশা বা প্রফেশন বলতে বলা হচ্ছে যে কোনো বিশেষায়িত জ্ঞান থাকতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে এবং অর্থ উপার্জনের যে কার্যক্রম, একে বলা হচ্ছে কি পেশা। তো কোনো কাজ পেশা হিসাবে স্বীকৃত হতে হলে তার নিজের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এগুলো থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে দেখি। বিশেষ জ্ঞান, যেটি বললাম, কোনো বিষয়ে বিশেষায়িত যে জ্ঞান আছে এগুলা। ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, ইমপ্লিমেন্টারি, প্রয়োগযোগ্য হতে হবে। জ্ঞান আসলে থাকলেই হবে না, সেটি প্রয়োগ করতে হবে। নীতিবোধ থাকতে হবে, নীতি জ্ঞান থাকতে হবে। আইন বা কার্যবিধির আওতায় কাজ সম্পাদন করতে হবে। বৈধ হইতে হবে, যেটাকে আমরা বলছি বৈধতা। সামাজিক দায়িত্ব পালন করতে হবে, সাফল্য অর্জনের প্রচেষ্টা করতে হবে, তাই না? এখন এটাই বললো যে ইউরোপে আমেরিকার উন্নত দেশগুলোতে যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি ব্যবস্থাপকের ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক জ্ঞান রয়েছে। তাদের কাজে পেশার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, মানে তাদের কাজে পেশার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। এজন্য সেখানে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা হিসাবে ধরা হয়। ঠিক আছে। ইউরোপে আমেরিকায় মুক্তবাজার অর্থনীতি ও বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকা, মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়ন, গ্লোবালাইজেশন অ্যান্ড ওপেন মার্কেট ইকোনমিক্সের প্রতিযোগিতায় টিকে থাকা সাফল্য অর্জনের মূল হাতিয়ার হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। কি মূল হাতিয়ার হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। কিন্তু আমাদের দেশে এখনো ব্যবস্থাপনা পেশার উন্নয়নে জোরালো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যবস্থাপনা পেশার উন্নয়নে আমাদের দেশে এখনো কিন্তু জোরালো কোনো পদক্ষেপ আসে নাই। এখন এমনকি ব্যবস্থাপনা একটি পেশা হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি কিন্তু বাংলাদেশে এখনো পায় না, তবে চলতেছে কাজ, প্রসেস হিসাবে আগাচ্ছে। উন্নত দেশে ব্যবস্থাপনা পেশা উন্নয়নের জন্য যেসব সংস্থা বা সমিতি থাকে তার অধিকাংশই বাংলাদেশে নাই। ঠিক আছে, অধিকাংশ বাংলাদেশে নাই। এদেশে ব্যবস্থাপনা পেশায় নিয়োজিত কর্মীদের পারিশ্রমিক নির্ধারণের কোনো নির্দিষ্ট নিয়ম কানুন কিন্তু নাই। তো এই জন্য আসলে পরিমনে হয় বাংলাদেশে আসলে পেশা এখনো বলা যাচ্ছে না, তবে কাজ চলমান রয়েছে, আগাচ্ছে বিষয়গুলো। এখন দেখবো যে ব্যবস্থাপনা মান উন্নয়ন নিজের কোন প্রতিষ্ঠানগুলো কাজ করে, বাংলাদেশে কি কি কাজ করে। বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কি বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিপা, এগুলো তোমরা দেখবে ফুল ফর্মগুলো পরীক্ষায় আসে অনেক সময়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বিআইএম, তোমরা মাঝে মধ্যে তোমাদের এই অফিসগুলো দেখো, জেলা শহরগুলো, বিভাগীয় শহরগুলোতে আছে। ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিআম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট, নাএম, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএমএবি। এগুলো আইসিএমএবির অফিস কিন্তু ঢাকাতেই আছে, বিভিন্ন কয়েকটা জেলায় এগুলো আছে। ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবির অফিস। তো এই হচ্ছে ব্যবস্থাপনা একটি পেশা কিনা। এখন ব্যবস্থাপনার সার্বজনীনতা কে বলেছিলেন? সক্রেটিস বলেছিলেন। এবং এই যে সক্রেটিস এটি কেন বলেছিলেন, কারণ আমরা এতক্ষণ দেখলাম যে সর্বক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনাটা প্রয়োজন, সব ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সভ্যতা আমরা দেখেছি, বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা দেখেছি। তো সব ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনা যে সার্বজনীন, এটি আমরা দেখছি। এখন সর্বজনীন শব্দের অর্থ হলো কোনো কাজে মতানৈক্য ছাড়া সর্বত্র স্বীকৃত, সবসময় সব ক্ষেত্রে সমভাবে প্রয়োগযোগ্য, যেটি আমি মাত্রই অন্যভাবে বললাম। ব্যবস্থাপনা কাজের ধরন ও প্রকৃতি অবস্থান ভেদে কিছুটা ভিন্ন হলেও সব ধরনের সংগঠনে ও পরিমণ্ডলে উক্ত বিষয়ের প্রয়োগ হয়ে থাকে। প্রকৃতি ভিন্ন হতে পারে, বাট এটি প্রয়োগ কিন্তু হয় অবশ্যই। তো ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সম্পাদিত কাজ যেমন বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ছোট প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা প্রয়োগযোগ্য। মানে বড় প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, সব জায়গায় কিন্তু এই ব্যবস্থাপনার কাজটি প্রয়োজন। তো বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান তথা সব ক্ষেত্রে ব্যবস্থাপকীয় জ্ঞানের প্রয়োগ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা তথা সমাজের প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থাপনার উপস্থিতি প্রয়োগ দেখা যায়। প্রতিটি ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার প্রয়োগ দেখা যায়। পরিবারের প্রধান ব্যক্তি পরিকল্পিতভাবে পরিবারের অন্যান্য সদস্য উপকরণ কাজে লাগিয়ে পরিবারের শান্তি বজায় রাখতে পারে। আমরা যে ব্যবস্থাপনা আওতা দেখলাম না, আওতায় যদি আমরা দেখি যে পরিবার, তারপরে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, সব ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনার ভূমিকা আছে। আবার একজন রাষ্ট্রপ্রধানও দেশের জনগণ ও সম্পদ কার্যকরভাবে ব্যবহার করে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারেন রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা এই আওতার কথাগুলোই কিন্তু এখানে আসতেছে।
তুমি যখন লিখবে ব্যবসার আওতার বিষয়টা কিন্তু এখানে আনবা। তো একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারেন, অর্থাৎ এমন কোনো ক্ষেত্র বা প্রতিষ্ঠান নেই যা ব্যবস্থাপনা ছাড়া চলতে পারে, কোনো প্রতিষ্ঠান এমন নয়। সুতরাং ব্যবস্থাপনার অস্তিত্ব সব ক্ষেত্রে বিদ্যমান। এই জন্য প্রায় 2500 বছর আগে প্রখ্যাত গ্রিক দার্শনিক, কি গ্রিক সভ্যতায় আমরা দেখলাম যে গ্রিক দার্শনিক সক্রেটিস মন্তব্য করেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, মানে কি কারণে কি মন্তব্য করেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং কিভাবে এটা সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে সর্বজনীন। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিউল এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর ব্যবস্থাপনা সম্পর্কে সক্রেটিসের এই মন্তব্যের সাথে একমত পোষণ করেন। ব্যবস্থাপনার সাথে একমত পোষণ করেন কারা? এফ.ডব্লিউ. টেলর, আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিউল, তারা কিন্তু একমত পোষণ করছেন যে ব্যবস্থাপনা কিন্তু সর্বজনীন। এখন আমরা ব্যবস্থাপনার প্রথম অধ্যায় পড়লাম, ব্যবস্থাপনার আওতা, বিভিন্ন সভ্যতা, তারপর উপকারিতা, গুরুত্ব, সব কিছু আমরা দেখলাম। ব্যবস্থাপনা কি জানলাম। এখন আমরা প্রত্যেক দিনের মতো সৃজনশীল প্র্যাকটিস করব। সৃজনশীল প্রশ্ন 1 আমরা শুরু করি। 2টি সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। জনাব মুসাব্বির চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণী ও পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। নীতি নির্ধারণী, পরিকল্পনা কাজ। নীতি নির্ধারণী কারা করে? এটা ফার্স্ট লেভেল ম্যানেজমেন্ট, যেটাকে বলছে প্রথম স্তরের ব্যবস্থাপনা, নীতি নির্ধারণী। যারা মুসাব্বির কিন্তু নীতি নির্ধারণী কাজের অন্তর্ভুক্ত, মানে কাজ তিনি করেন মুসাব্বির, বুঝলে কে প্রথম যে ইয়েটা আছে, স্তর আছে সেখানে। কর্তৃপক্ষ 2016 সালে 5 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কর্মীরা রাত দিন পরিশ্রম করে ভালো ফলনের পরও 4,50,000 কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। জনাব চৌধুরী ও পরিচালনা পর্ষদ তদন্ত করে বাস্তবায়নকারী কর্মকর্তা এবং শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পান নাই। এখন কিন্তু এখানে নিয়ন্ত্রণের বিষয়টাও আসতেছে, আমরা সামনে আমরা বুঝাবো তোমাদেরকে কেন আসতেছে। আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফিউল। তারপরে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। মানে আমরা একটা বললাম না যে একটা পয়েন্টে যে এটি একটি সামাজিক প্রক্রিয়া, দেখি কি বলছে। সামাজিক উদ্দেশ্য, সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে কার্য সম্পাদন করাই হলো সামাজিক প্রক্রিয়া। মানে সামাজিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সমাজের বিভিন্ন মানুষকে নিয়েই কিন্তু এই কাজ পরিচালনা করা হয়, তাকে কি বলা হচ্ছে? সামাজিক প্রক্রিয়া বলা হচ্ছে, তাকে সামাজিক প্রক্রিয়া বলা হচ্ছে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মালিক, শ্রমিক, কর্মী, বাহ্যিক এজেন্সি, সরবরাহকারী, ক্রেতা, বিনিয়োগকারী পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রক্রিয়ায়। সবার সংশ্লিষ্টতা রয়েছে, যেটি আমরা বলছি যে অংশীজনদের সংশ্লিষ্টতা রয়েছে, যেটি আমি বারবার বলেছি, তাদের সংশ্লিষ্টতা রয়েছে। সমাজ সংশ্লিষ্ট এসব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়। এই যে এরা তো সমাজেরই অংশ, তাই না? তাদের তাদের সাথে নিয়ে কিন্তু ব্যবস্থাপনার উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়। তাই বলা যায় ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, এই জন্য সামাজিক প্রক্রিয়া হচ্ছে। জনাব মুসাব্বির চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরে কর্মকর্তা? চলো তো দেখি কোন স্তরে কর্মকর্তা। উচ্চ স্তর, এই যে উচ্চ স্তর, যেটা ফার্স্ট স্টেপ বলছি, এটা হচ্ছে উচ্চ স্তর। একই বিষয়, উচ্চ স্তর, উচ্চতর স্তরে কিন্তু কর্মকর্তা। এখন এই স্তরে কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য, নীতি দীর্ঘমেয়াদী, মানে এই স্তরে কর্মকর্তারা তারা কিভাবে তার কার্যক্রমগুলো তিনি পরিচালনা করেন সেটি বলা হচ্ছে যে কি নীতি নির্ধারণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করেন, উদ্দেশ্য, নীতি দীর্ঘমেয়াদী, পরিকল্পনা, কৌশল নির্ধারণ করেন, যেটি বললাম। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক পরিষদ, মালিক, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ এই স্তরের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত। মানে কি চেয়ারম্যান, তারপরে পরিচালক, ডিরেক্টর, মালিক, ব্যবস্থাপনা পরিচালক, তারা কিন্তু এর উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। এই স্তরে ব্যবস্থাপক কিন্তু সাধারণ মানসিক এবং বুদ্ধিভিত্তিক কাজ বেশি করেন। নিচের স্তরে সর্বনিম্ন যে নলেজ লেভেল আছে সেখানে কিন্তু তারা শারীরিক কাজ বেশি করেন, আর তারা কিন্তু মানসিক কাজ বেশি করেন, অফিস ওয়ার্ক বেশি করেন, মানসিক কাজ। তারা হচ্ছে মধ্য স্তরের। তারা হচ্ছে মধ্য স্তরে যারা কাজ করছেন তারা কিন্তু উভয়ের সাথেই তারা জড়িত। তো এটা সে বলছে উদ্দীপকে। এখন মুসাব্বিরের কথা বলা হয়েছে। মুসাব্বির আমরা দেখি উদ্দীপকে কি, নীতি নির্ধারণী পরিকল্পনার সাথে জড়িত চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে। তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে এবং সে যে নীতি নির্ধারণ এবং এগুলোর সাথে জড়িত এবং এগুলো আর কি কি কাজ তার করতে হয় সেই জিনিসটাই আমাদের এখানে লেখা হয়েছে। তো এই যে নীতি নির্ধারণ পরিকল্পনা কাজের সাথে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এই যে লক্ষ্যমাত্রা তিনি কিন্তু নির্ধারণ করেন, বলছে কর্তৃপক্ষ হিসাবে তিনি করেন। তো এর কাজে আচ্ছা, এসব কাজের সাথে উচ্চ স্তরের ব্যবস্থাপনা মিল রয়েছে, যেটি বললাম অধস্তন কর্মীরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করে। তো এইসব কাজের সাথে ব্যবস্থাপনার মিল রয়েছে, উচ্চ স্তরের ব্যবস্থাপনা। তাই বলা যায় জনাব মুসাব্বির ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ের একজন ব্যবস্থাপক, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক।
আচ্ছা, তো এখন ঘ নম্বরে প্রশ্ন করছে যে উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম এবং নিম্ন স্তরে নয়, উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম এবং নিম্ন স্তরে নয় বরং উচ্চ স্তরের কাজে ভুল ছিল। আচ্ছা, এখানে আসলে কি বলছে যে 5 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং কর্মীরা রাত দিন পরিশ্রম করেও ভালো ফলনের জন্য 4 লক্ষ, ভালো ফলনের পরে 4,50,000 কেজি চা তারা উৎপাদন করেন, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই এবং তারা কিন্তু ভালোভাবে রাত দিন পরিশ্রম করে কাজ করছেন। এখন প্রশ্ন করা হচ্ছে আসলে ভুল কার ছিল, মানে ভুল বলতে পারো দোষ কার ছিল, আমরা দোষ বাদ দিন, ভুল কার ছিল, মিস্টেক কার হয়েছে, মিস্টেক কিন্তু উচ্চ স্তরেরই হয়েছে, এটা আমরা যুক্তিযুক্ত মনে করছি। কেন? কারণ আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আমি যদি বুঝে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করতাম তাহলে তো আমার নিম্ন স্তরে যারা কাজ করেছে তারা ওই অনুযায়ী তো তারা কাজ করেছে, ভালোভাবেই তো তারা কাজ করেছে। এখন আমি যদি বুঝে করতাম তাহলে তো আমি লক্ষ্যমাত্রা নির্ধারণই করতাম 4,50,000 কেজি। এবার আমি তো বুঝতে পারি না, আমার ওখানে কোনো ভুল ছিল, সিস্টেমে এরর ছিল, এই জন্য আমি নীতি নির্ধারণের পর্যায়ে এটা আমার ব্যর্থতা যে আমি সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি নাই, কিন্তু আমার মধ্য এবং নিম্ন স্তর তো কাজ করছে, এই জিনিসটাই এখানে ঘ নাম্বারে বোঝানো হয়েছে। এবং উচ্চস্তরের ব্যবস্থাপকগণ কি করেন, আমরা এখানে যেগুলো দেখলাম যে উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নীতি নির্ধারণ এগুলোর সাথে জড়িত, এগুলো দেখলাম। নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ শ্রমিক এবং শ্রমিকদের মাধ্যমে কাজ আদায় করে নেন। আচ্ছা, কি নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা আসে উচ্চ স্তর থেকে, এবং আর নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ শ্রমিক এবং কর্মীদের দিয়ে কিন্তু এই কাজ আদায় করে নেন, সুপারভাইজার এই সংশ্লিষ্ট যারা আছে। এখন উদ্দীপকের চা উৎপাদনকারী প্রতিষ্ঠান, উদ্দীপকের বলা হয়েছে, উদ্দীপকের যেটা আছে সেটা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির মধ্যে এখন বলা হচ্ছে যে মধ্য এবং নিম্ন স্তরের সাথে জড়িত কারা, তারা বলা হচ্ছে প্রতিষ্ঠানের মধ্য স্তরের কর্মকর্তাগণ উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। মধ্য স্তরে যারা আছেন তারা কিন্তু এই যে উপরের থেকে কিন্তু আসে, তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু তিনি কাজ করেন। আর নিম্ন স্তরের কর্মকর্তাগণ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালিত করেন, মানে নিম্ন স্তরের কর্মকর্তা বা ব্যবস্থাপক আমরা যেটা বলছি, এই যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলা, এই যে সর্বশেষ লেভেলে যে ব্যক্তি আছে তারা হচ্ছে কর্মীদের পরিচালনা করেন সরাসরি। এখন সুষ্ঠুভাবে পরিচালনা করেন, কিন্তু সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়নি, কারণ উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ কর্মীদের সংখ্যা, সামর্থ্য, দক্ষতা বিবেচনা না করে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, মানে কর্মীদের দক্ষতা, লক্ষ্যমাত্রা, সংখ্যা সবকিছু না জেনে বা ভুল করে তারা কিন্তু একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। নিম্ন মধ্যস্তরের ব্যবস্থাপকদের সাথে আলোচনা করে লক্ষ্য নির্ধারণ করলে এই সমস্যা হতো না, তাদের সাথে যদি একটা আলোচনা করা যেত, তাদের সাথে বসা যেত, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, তারা এটা করেন নাই। তাই বলা যায় উচ্চস্তরের ব্যবস্থাপকদের নীতি ও পরিকল্পনার ত্রুটির কারণে লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। একমত, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর সৃজনশীল দেখছি প্রতিদিনের মতো। জনাব কবির ঐতিহ্য পরিবহন নামে একটি যাত্রী পরিবহন ব্যবসার সাথে জড়িত। তিনি সিদ্ধান্ত নিলেন যে এবছর ঢাকা ময়মনসিংহ রোডে 20টি নতুন বাস নামাবেন। ঢাকা ময়মনসিংহ রোডে 20টি নতুন বাস নামাবেন, শিক্ষা আছে সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কর্মী নিয়োগ দিলেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিলেন। তিনি কর্মীদের জন্য উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি সব দিক দিয়ে বিবেচনায় নিয়ে তাদের নির্দেশনা দেন, সব দিক বিবেচনায় নিয়ে তিনি কিন্তু তাদের নির্দেশনা দেন। এছাড়া সঠিকভাবে কাজ বাস্তবায়নের প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থাও তিনি নেন। এর ফলে ঐতিহ্য পরিবহনের কর্মীরা যাত্রীদের ও মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। সকলে সম্মিলিত প্রতিষ্ঠায় ঐতিহ্য পরিবহন অল্প দিনেই সুনাম অর্জন করে। প্রশ্ন করা হচ্ছে কি, চলো দেখি। ব্যবস্থাপনা কি? এই যে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, এই যে সবকিছুর উপকরণে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে বলছে কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা চক্র বলতে কি বোঝায়? যে আমরা চক্র দেখলাম না একটা ছবিতে, চক্র, যে চক্র, এখন এটা কি বোঝায় আসলে আমরা দেখি, চলো। ব্যবস্থাপনা কাজসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। আচ্ছা, সামাজিক প্রক্রিয়া দেখছি, এখন আমরা চক্র দেখব। চক্র মানে চক্রাকারে ব্যবস্থাপনা কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে কি বলছে? ব্যবস্থাপনা চক্র বলছে। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় চক্র, ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়নে সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয়, মানে এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয়। তোমরা এখানে লিখলে ব্যবস্থাপনার কার্যসমূহগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে, তোমরা সাথে এটা লিখবা যে ধারাবাহিকভাবে, 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 কোনো কিছু আসলে বাদ গেলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা তার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে হবে। কি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে হবে? নিয়ন্ত্রণ কিন্তু সর্বশেষ ধাপ। হ্যাঁ, এই কাজগুলো একটির পর একটি চক্রাকারে সম্পন্ন হয়, তাই একে ব্যবস্থাপনা চক্র বলে। তাই একে ব্যবস্থাপনা চক্র বলছে, মানে একটার পর একটা যেহেতু ধারাবাহিকভাবে সম্পন্ন হয় এই জন্য একে ব্যবস্থাপনা চক্র বলছে। উদ্দীপকের আলোকে ব্যবস্থাপনা চক্র
আচ্ছা এটা আচ্ছা ব্যবস্থাপনা চক্র, হ্যাঁ ঠিক আছে, মানে দুইটা হচ্ছে খ আর গত, দুইটা হচ্ছে মনে হচ্ছে যে একই প্রশ্ন, বাট না। এখন বলছে যে ব্যবস্থাপনা চক্র ব্যাখ্যা করো, কিভাবে ব্যবস্থাপনা চক্র হয়েছে। এই যে উদ্দীপকের যে ঐতিহ্য পরিবহনের কথা বলা হয়েছে, তাহলে ঐতিহ্য পরিবহনের এখন আমরা চক্রটা দেখব। উদ্দীপকে ব্যবস্থাপনা চক্রের কাজগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে, ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে, কিভাবে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে এটি দেখব। ব্যবস্থাপনা কার্যাবলী, এই যে কার্যাবলী ধারাবাহিকভাবে চলতে থাকে, এটি পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে নিম্ন নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়, নিয়ন্ত্রণের সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আবার নতুন করে পরিকল্পনা করা হয়, এটি ব্যবস্থাপনা চক্র দেখলাম। এখন উদ্দীপকে কবি ঢাকা ময়মনসিংহ রোডে 20টি বাস নামানোর পরিকল্পনা করেন, এই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য তিনি কর্মীদের নিয়োগ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। মানে কি নতুন বাস নামানোর পরিকল্পনা করেন, কর্মীদের নিয়োগ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বাস নামানোর পরিকল্পনার সাথে সাথে কিন্তু এখানে সংগঠিতকরণের কাজটাও হয়ে যাচ্ছে। তারপরে দেখি তিনি কর্মী নিয়োগ দেন, কর্মী সংস্থান করেন, পরপর হচ্ছে, কর্মীদের নির্দেশনা দেন, নেতৃত্ব নির্দেশনা আসতেছে, তার উদ্দীপনামূলক প্রেষণা আসতেছে। তারপরে কি সঠিকভাবে কাজ বাস্তবায়নের প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিচ্ছেন, নিয়ন্ত্রণ প্রক্রিয়া লাস্টে আসতেছে। এই যে সমন্বয় এবং নিয়ন্ত্রণের আগে সমন্বয় হচ্ছে, এটা অটোমেটিকলি হচ্ছে সমন্বয়, ওই সমন্বয় এবং নিয়ন্ত্রণ যে প্রতিষ্ঠা করেন, এই কাজগুলো ব্যবস্থাপনা কাজের সাথে সম্পৃক্ত, ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে, কাজের সাথে সম্পৃক্ত এবং ধারাবাহিকভাবে কিন্তু এটি সম্পন্ন হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে ব্যবস্থাপনা চক্রের কাজগুলো প্রতিফলিত হয়েছে, উদ্দীপকে ব্যবস্থাপনা চক্রের কাজ কিন্তু প্রতিফলিত হয়েছে। তোমরা তো দেখলাই যে আসলে এটা শুরু থেকে পরিকল্পনা নিলেন, কর্মী নিয়োগ দিলেন, পরিকল্পনার সাথে সংগঠিতকরণ হলো, কর্মী নিয়োগ দিলেন, প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, কর্মসূচি গ্রহণ করলেন, পরামর্শ দিলেন, নির্দেশনা দিলেন, মোটিভেশন করলেন, এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে। ঘ নাম্বার, ব্যবস্থাপনা কাজগুলো সফল প্রয়োগের ফলে ঐতিহ্য পরিবহন সুনাম অর্জন করতে পারবে। তুমি কি একমত? আমি একমত। আচ্ছা আমি একমত, সেটাই বলা হচ্ছে, আমি একমত এখানে। আমরা সবাই একমত। তো সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে, এই জন্য প্রতিষ্ঠান নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদি সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন, এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন হয়, সুষ্ঠুভাবে অর্জন হয়, এটি ঠিক আছে। তো উদ্দীপকে জনাব কবির ঐতিহ্য পরিবহন উদ্দীপকের বিষয়টা বলা হয়েছে, উদ্দীপকে কিভাবে বলছে। এখন জনাব কবির তার ব্যবসার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা কাজগুলো ধারাবাহিকভাবে করেন। আমরা চক্র যখন পড়লাম তখন তো দেখলাম যে তিনি কিভাবে ধারাবাহিকভাবে করেন, এই কাজগুলো তিনি সুষ্ঠুভাবে প্রয়োগ করেছেন, তাই কাজে কোনো বিশৃঙ্খলা হয়নি, তাই উত্তম প্রেষণার কারণে কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্ট অর্জনে সচেষ্ট ছিল, বিশৃঙ্খলা হয়নি, এবং কর্মীরা কিন্তু ভালো কাজ করছেন। মেন কথা হচ্ছে কর্মীরা ভালো কাজ করছেন, কর্মীরা গুড জব, ভালো কাজ করছেন। এছাড়া উত্তম প্রেষণার কারণে কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্ট অর্জনে সচেষ্ট ছিল, ফলে প্রতিটি কাজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে, এই জন্য এভাবে ঐতিহ্য পরিবহন অল্প দিনেই সুনাম অর্জন করেছে। ঠিক এভাবেই তো সুনাম অর্জন করেছে অল্প দিনে। এবং মূল কথা হচ্ছে সব কাজগুলা ফাংশনগুলা সঠিকভাবে হয়েছে, এবং এই যে সঠিকভাবে হয়েছে এবং এগুলো কিন্তু ধারাবাহিকভাবে হয়েছে, এবং কোনো বিশৃঙ্খলা হয়নি, কর্মীরা ভালোভাবে কাজ করছেন, সফলতা আসবেই। এখন প্রত্যেক দিনের ন্যায় আমরা সৃজনশীল পড়লাম, আমরা তো সব কিছু পড়লাম বই থেকে, এখন আমরা এমসিকিউ গুলা পড়বো, বোর্ড পরীক্ষা যেগুলো এসেছে, তো আমরা এখন দেখি 20টি এমসিকিউ পড়বো। বিভিন্ন ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের কাজ এক সূত্রে গ্রথিত সংযুক্ত করার কাজকে কি বলে? বিভিন্ন বিভাগ, উপবিভাগ, বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজ এক সূত্রে গঠিত এবং সংযুক্ত করার কাজকে বলছে সংগঠন বা সংগঠিতকরণ। সংগঠন বা কি বলছে? সংগঠিতকরণ, অর্গানাইজিং, সংগঠিতকরণ। ব্যবস্থাপনার শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার শেষ কাজ নিয়ন্ত্রণ, আমরা তো দেখলাম আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কি? বলো কি? এটা আমি উত্তর না দিই নাকি? হ্যাঁ উত্তর দিচ্ছি, পরিকল্পনা। নিয়ন্ত্রণের পরে পরিকল্পনা, সবাই জানো, সবারই জানার কথা, কারণ এই বইটা পড়লে মানে এটা তো খুবই সহজ। নিয়ন্ত্রণ দিয়ে কাজ শেষ হচ্ছে এবং পরিকল্পনা দিয়ে কাজ শুরু হচ্ছে, তো নিয়ন্ত্রণের পরেই তো পরিকল্পনা, এবং এটা তো চক্রাকারে আবির্ভূত হচ্ছে, তাই না? চক্রাকারে কিন্তু এটা হচ্ছে। তো এখানে যদি আমার নিয়ন্ত্রণ শেষ হয়, এখানে তো আমার পরিকল্পনা আসতেছে, ঘুরে ঘুরে হচ্ছে না। ব্যবস্থাপনার কোন কাজ অধস্তন কর্মীদের ভুল ত্রুটি সংশোধনে সহায়তা করে? কোন কাজ ভুল ত্রুটি সংশোধনে সহায়তা করে? নিয়ন্ত্রণ। কারণ কি? নিয়ন্ত্রণের সময় কিন্তু পর্যালোচনা করা হয়, পর্যালোচনায় ভুল ত্রুটি হলে সেগুলো কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে নিয়ন্ত্রণে। ব্যবস্থাপনা চক্র বলতে একটি পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়। ব্যবস্থাপনা চক্র বলতে কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝাচ্ছে? কাজগুলা, ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলোর কি পর্যায়ক্রমিক আবর্তনকে কিন্তু এখানে বোঝাচ্ছে। উদ্দেশ্য, নীতিগুলো তো আলাদা বিষয়, হেনরি ফয়েলের কিছু নীতি আছে 14টি, এগুলো তো আলাদা। উদ্দেশ্য, উপকরণ সমূহ তো আমরা দেখলাম 6M যেগুলো আছে, বাট
ব্যবস্থাপনার যে কাজগুলো আছে কার্যক্রম বা কাজগুলোর আবর্তনকে কিন্তু বোঝাচ্ছে। ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি সর্বপ্রথম করতে হয়? পরিকল্পনা। পরিকল্পনা করতে হয়। কর্মী নিয়োগ পরে, সংগঠিত করে নিয়ন্ত্রণ পরে। নিয়ন্ত্রণ কিন্তু সর্বশেষ, সর্বপ্রথম এবং সর্বশেষ এটা কিন্তু জানা জরুরি। সর্বপ্রথম এবং সর্বশেষ কিন্তু জানাটা জরুরি। ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি অন্যান্য সব কাজের ভিত্তি হিসেবে কাজ করে? পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ভিত্তি, আয়না, দর্পণ স্বরূপ কাজ করে। ব্যবস্থাপনা চক্রের সংগঠনের পরের কাজ কি? সংগঠিতকরণ করলাম, সংগঠিতকরণ করার পরে কি? কর্মী সংস্থান করব, বিভিন্ন বিভাগ এবং বিভাগের মধ্যে কাজ করে কর্মী সংস্থান করব। যদি আমরা একটু আগে যাই, আমরা কিন্তু তোমাদের পড়িয়েছি, তো একটু যদি আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই, যে সংগঠিতকরণের পরে কিন্তু কর্মী সংস্থান, আমরা কর্মী সংস্থানের কাজ কিন্তু আমরা করলাম। সংগঠিতকরণের পর এই যে কর্মী সংস্থানের কাজ কিন্তু আমরা করছি। তো এটাই ওই প্রশ্নে বলা হয়েছে। তো চলো আমরা পরিকল্পনা কর্মী সংস্থান, এই যে কর্মী সংস্থান আমরা করলাম, অ্যান্সার নির্দেশনা, পরিকল্পনা, নিয়ন্ত্রণ না। কম্পিউটারের আবিষ্কারক কে? নিউটন। কম্পিউটারের আবিষ্কারক কি নিউটন? না, নিউটন না তো। বিল গেটসও না, চার্লস ব্যাবেজ, জেমস ওয়াট কে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। ব্যবস্থাপনার স্তর কিন্তু এই যে 3টি, উচ্চ, মধ্য এবং নিম্ন। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কে? অর্থ ব্যবস্থাপক। তিনি কিন্তু মধ্যম, কারণ তিনি কিন্তু বিভাগীয় কাজ করেন। উৎপাদন মধ্যম, বিক্রয় মধ্যম। কে? মহাব্যবস্থাপক। সবার এই ব্যবস্থাপকদের ব্যবস্থাপক কে? মহাব্যবস্থাপক। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে এটা। আর এই অর্থ, উৎপাদন, বিক্রয় এগুলো হচ্ছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক তারা, কারণ তারা বিভাগীয় কাজ করেন। বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক। এই যে অর্থ, উৎপাদন, বিক্রয় এগুলো কিন্তু সবগুলাই কিন্তু ব্যবস্থাপনার একটি বিভাগ, একটা বিভাগ কিন্তু আলাদা আলাদা একটা বিভাগ। প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব ব্যবস্থাপনার কোনটার অন্তর্ভুক্ত, মানে কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? নীতি ও পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব উচ্চ পর্যায়ের। আমরা ওই যে চা শ্রমিকদের দেখলাম না, যে নীতি ও বাস্তবায়নে তারা ভুল করছে, কিন্তু কর্মচারী আমার নিচের লেভেলের যারা ব্যবস্থাপক আছে তারা কিন্তু সবাই ভালো করছেন, কিন্তু ওই নীতি ও পরিকল্পনা প্রণয়নে ভুল থাকায় সমস্যা হয়েছে। ওই নীতি এবং পরিকল্পনা কারা করছেন? উচ্চ লেভেলের ব্যবস্থাপক যারা করেছেন তারা। তো এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা, তো এই তারা হচ্ছে এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়নের কাজে কিন্তু তারা থাকেন, ব্যবস্থাপনার তারা থাকেন, তো তাদের দায়িত্ব এটা। শিল্প বিপ্লবের সময়কাল কত? 1750 থেকে 1850। ব্যবস্থাপনার কোন পর্যায়ে সমন্বয়ের কাজ করা হয়? মধ্য পর্যায়ে সমন্বয়ের কাজ করা হয়। উচ্চ লেভেল এবং নিম্ন লেভেল, যেটা উচ্চ এবং নিম্ন, মাঝখানে তো মধ্য, এই মধ্যটা কিন্তু সমন্বয়ের কাজ করে। এই এই হচ্ছে সমন্বয়ের কাজ তারা করছেন। শিল্প বিপ্লব প্রথম ঘটে কোন দেশে? ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। আমি একটু মার্ক করে দিয়েছিলাম, রবার্ট ওয়েন। হেনরি এফ ডব্লিউ টেলর তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার, হেনরি ফিওল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। তো ব্যবসায় সর্বজনীন ধারণাটি প্রথম কে দিয়েছেন? সক্রেটিস দিয়েছেন। সক্রেটিস কোন সভ্যতার? গ্রিক সভ্যতার। সক্রেটিস কিন্তু গ্রিক সভ্যতার। রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? শিল্প বিপ্লব কালের। রবার্ট ওয়েন কিন্তু শিল্প বিপ্লব কালের ব্যবস্থাপক ছিলেন, আমরা এটাই বলেছি আজকের ক্লাসে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ না, আধুনিক যুগ না, শিল্প বিপ্লব কালের। আধুনিক যুগ কিন্তু আবার শিল্প বিপ্লব কালের পরের যে সময়টা শুরু হয়েছে সেটাকে বলছে। হ্যাঁ, আধুনিক যুগ হচ্ছে এর পরের যে সময়টা আছে সেই সময়টাকে বলছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। যে সমন্বয় নীতির ক্ষেত্রে অধিক কে সমন্বয়ের নীতির ক্ষেত্রে সমন্বয়ের নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন? মেরি পার্কার ফলেট। মেরি পার্কার ফলেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখেন। কে সমন্বয় নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি রাখেন? পস ডিসিওআরবি, পোস্ট ডক যেটা বলছে, বা তোমরা আলাদাভাবে উল্লেখ করতে পারো, পস ডিসিওআরবি। এস গুলিক কে আবিষ্কারক? কে এর আবিষ্কারক হচ্ছে এস গুলিক। পস পস ডিসিওআরবি, এটা কিন্তু এস গুলিক। ব্যবস্থাপনা কার্যাবলীর অন্তর্ভুক্ত একটা বিষয় এটি। তো এর যে আবিষ্কারক সে হচ্ছে এস গুলিক। তো আজকের ক্লাসে আমরা ব্যবস্থাপনা ধারণা সম্পর্কে জানলাম, বুঝলাম, জানার চেষ্টা করলাম। তো তোমরা আমাদের সাথে ছিলা, সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করলা, সাথে থেকে ক্লাস করেছো। ক্লাসটি বোঝার আশা করি তোমরা বুঝেছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে।
বা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে। তো তোমাদের সাথে সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, এবং তোমরা ব্যবস্থাপনায় কিন্তু খুবই ভালো করবে, A+ তোমাদের ইনশাল্লাহ নিশ্চিত থাকবে সবার। তোমরা যদি খুব ভালোভাবে বইটি পড়ো এবং আমাদের ক্লাসটি যদি করো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।